নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সময় ছিল যখন এই রাজ্যের, আমরা বারবার বলেছি আপনাদের, বাংলার মনে একাধিক প্রতিবেদন করেছি, যখন প্র্যাকটিক্যালি সরকারটা চলতো আদালত থেকে। কলকাতা হাইকোর্ট যা ডিরেকশন দিতেন শেষ পর্যন্ত নবান্ন সেটা পালন করতে বাধ্য হতেন। লড়তেন হারতেন, কিন্তু লড়াই করার প্র্যাকটিসটা ছাড়েননি। হারতে শেষ পর্যন্ত জনাদেশে সরকার বিদায় নিল নবান্ন থেকে। আজকে আমি এই প্রতিবেদন পেশ করছি তার কারণ সরকার বদলেছে। প্র্যাকটিক্যালি আজকে 2 মাস কমপ্লিট হচ্ছে একটা সরকারের। ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে আদালতে কী ঘটলো, লেটেস্ট আপডেটগুলো একটু শুনলে একটু চমকে যাবেন। 5টা মামলা প্র্যাকটিক্যালি আজকে কলকাতা হাইকোর্টে শুনানির জন্য ছিল। প্র্যাকটিক্যালি শুনানি বলতে কোনোটা উল্লেখ করা হয়েছে, কোনোটা শুনানির জন্য ছিল। একটা করে ছোট্ট করে ঘটনাগুলো আপনাদের কাছে বলি। প্রথমত বলি যে প্র্যাকটিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মামলা নয়, প্র্যাকটিক্যালি 21শে জুলাই আদালত অবমাননা করেছেন। 21শে জুলাই নিয়ে আদালতের একটা নির্দিষ্ট কলকাতা হাইকোর্টের রায় ছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা বন্ধ করে ওভাবে করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও সেই আদালতের নির্দেশ অমান্য করে 21শে জুলাই পালন হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। সেটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদালত অবমাননার মামলা হয়েছে এবং সেই মামলাটা শুনানি ছিল জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে যখন এই মামলার শুনানি শুরু হয় তখন স্বাভাবিকভাবে দুটো পক্ষ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনকেই পার্টি করা হয়েছিল। এদিন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাপিয়ার করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাপিয়ার করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে অ্যাপিয়ার করেছিলেন জানেন? কেউ নয়, মহামান্য বিচারপতি জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। যখন মামলা শুরু হলো, তখন সওয়াল শুরু হলো, তখন জিজ্ঞেস করলেন যে আদার সাইড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কে দাঁড়িয়েছেন। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাক, চুপ। অথচ দেখুন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূল, অর্থাৎ মমতা অভিষেক যে তৃণমূলে আছেন, কালীঘাট তৃণমূল বা টালির নালা তৃণমূল। ফলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলতে পারতেন না যে আমি মমতা এবং অভিষেক দুজনকেই রিপ্রেজেন্ট করছি, আমি দুজনেরই কথা বলবো? সেটা বললেন না। যখন মহামান্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করলেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে অ্যাপিয়ার করেছেন, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাপিয়ার করেছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে অ্যাপিয়ার করেছেন? অথচ আদালতে কেউ অ্যাপিয়ার করেনি। শুধু নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন কিন্তু বললেন না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাপিয়ার করছি। তাহলে কি পুরনো রাগ বলবো না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে বিদ্রোহী হয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমি কোনো মামলা লড়বো না, মনে আছে আপনাদের কাছে? সেই নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেটা চল অনেক দূর গড়িয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে প্রকাশ্যে বিবৃতি পর্যন্ত দিয়েছেন, কিন্তু তারপর আভ্যন্তরীণ মিটিংয়ে জলটা বরফ গলেছিল বলে খবর এসেছিল বাইরে, কিন্তু বরফটা গলেনি। এদিনও তার রিফ্লেকশন। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে, সেখানে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি বলছেন তাহলে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিয়ার না করার জন্য আমরা কিন্তু রুল জারি করব। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা শোনার পর নির্বাক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এবার কিন্তু আমরা রুল জারি করব। যখন জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমতা করেছেন। অর্থাৎ আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি লড়ছেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়োজন মনে করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা যে কল্যাণদা আপনি আমার হয়েও মামলাটা লড়ুন। এটা হচ্ছে ঘটনা এক। কলকাতা হাইকোর্টে খুব ইন্টারেস্টিং 5টা মামলার ক্ষেত্রে প্রথম ঘটনাটা বললাম। দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে সইজাল মামলা। মানে আমি বলছি যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন 3-4টে মামলাতে কলকাতা হাইকোর্টে দৌড়তে হচ্ছে। পরিস্থিতিটা এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। একদিন এমনও হতো না যে তিনি মানে সরকারি পয়সায় মামলার লপচাপানিটা করতেন, হারতেন, আবার মামলা ফেস করতেন। অর্থাৎ অপরাধমূলক কাজগুলো করে যেতেন সরকারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাও আদালতের লড়াইটা ছাড়েননি। এখন যেটা হয়েছে যে বিরোধীতে বসে, বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজর হিসেব করতে হচ্ছে ডায়েরি নিয়ে, যে কোন মামলাটায় কে অ্যাপিয়ার করছে, কোন মামলাটা লড়বো, কোন মামলাটায় কী কথা বলবো, বাড়ি থেকে বসে করতে হচ্ছে। টাকা কে জোগাচ্ছে জানি না। এদিন সইজাল মামলা, যেটা বিধানসভায় যে শোভনদেব চট্টোপাধ্যায়কে মুখপাত্র করে লিডার অফ দ্য অপোজিশন করে যে চিঠি গিয়েছিল, সেখানে সইজাল, সেটা নিয়ে আপনারা জানেন মামলা হয়েছিল। সেই মামলার এদিন শুনানি ছিল শুভ্রা ঘোষ মহামান্য বিচারপতি তার বেঞ্চে। কারণ কৌশিক চন্দ্রের ঘরে এই মামলাটা চলছিল। মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র দীর্ঘ শুনানি করেছিলেন, কিন্তু এরপর কৌশিক চন্দ্র সার্কিট বেঞ্চে চলে যান জলপাইগুড়িতে। ফলত এই সময়টা থাকবে না, 14ই জুলাই ফিরবেন। অথচ ওদিকে সইজাল মামলায় তো
প্র্যাকটিক্যালি এখন যে সিচুয়েশানটা হয়েছে, যে সিচুয়েশানটা নেই, প্রোটেকশান নেই, যদি মানে প্রোটেকশান তো শেষ হয়ে যাচ্ছে। ফলত আলটিমেটলি সইজাল মামলায় চট করে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়ে যান, স্বভাবতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা প্রেয়ার করলেন এবং সার্কিট বেঞ্চ যেহেতু 14ই জুলাই ফিরবেন কল্যাণচন্দ্র, মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, ইন অ্যাবসেন্স অফ মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র আমরা 17ই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশনটা রাখলাম। ততদিন পর্যন্ত প্রোটেকশন থাকবে, 17ই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশন থাকবে। অর্থাৎ সিআইডি জিজ্ঞাসাবাদ করতে পারে, তদন্তে অভিষেককে সহযোগিতা করতে হবে, কিন্তু গ্রেফতারটা করবেন না। তৃতীয় মামলা হচ্ছে কণ্ঠস্বর মামলা, ডিজে সংক্রান্ত মামলা। আপনারা জানেন যে 4 তারিখ বিকেল 4টে দুপুর 2টো পর্যন্ত থাকবেন বলে হুমকি টুমকি দিয়েছিল না, সেটা নিয়ে একটা মামলা হয়েছিল। রাজীব সরকার মামলা করেছেন বিধাননগর আদালতে, সে বিধাননগর পুলিশ স্টেশনে সে মামলা হয়েছিল। সেটাতে তীর্থঙ্কর ঘোষের ঘরে মামলা ছিল। তীর্থঙ্কর ঘোষ কিন্তু মামলাটা ছেড়ে দেন। আপনার সাম্প্রতিককালে যে রিপোর্টটা আমি আপনাদের কাছে বলছি, তো স্বাভাবিকভাবে এই মামলাটা যায় যে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এবার সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এদিন মানে 8 তারিখ বিধাননগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার শর্ট পরীক্ষা করার জন্য যেতে হবে। 8 তারিখ মতো হিসেব মতো হচ্ছে বুধবার, আর তার আগে দ্রুত শুনানির জন্য অভিষেক এদিন আদালতে গিয়েছিলেন এবং আদালতে যাওয়ার শুধু নয়, আদালতে যাওয়ার পর পরিষ্কারভাবে একটা প্রেয়ার করেছেন যাতে এক্ষুনি শোনা হয়। সেটাকে প্র্যাকটিক্যালি রিজেক্ট করেন। সৌগত ভট্টাচার্য বলেন 7 তারিখ মঙ্গলবার আদালতে আসুন, তখন বলবো যে এটা দ্রুত শুনানি করবো কিনা। খেয়াল করে দেখুন, 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে গিয়ে যেতে হবে, মানে 8 তারিখ বিধাননগরে যেতে হবে। 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এই পার্টিকুলার মামলাটা ঝুলে রইল। অর্থাৎ মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আবেদনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজেক্ট করলেন। তৃতীয় যে এটা হলো 3টে মামলার কথা বললাম। চতুর্থ মামলা ছিল সুমিত রায়ের। তো সেই সুমিত রায়ের মামলাটাও দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছিল এবং জাস্টিস জয় সেনগুপ্ত যেহেতু কিছুদিন আসছেন না, সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই শুনানির জন্য আবেদন করা হয়েছিল। ফলত স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সুমিত রায়ের এই আগাম জামিনের যে মামলাটা সেটা কিন্তু শুনলেন না সৌগত ভট্টাচার্য। বললেন লাইনে আসুন, এমন কিছু দ্রুততা নেই, আমি যতটুকু যা রিপোর্টটা পেলাম। অর্থাৎ আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এন্টায়ারলি কলকাতা হাইকোর্টে আজকে যতগুলো জাস্টিস সৌগত ভট্টাচার্য, জাস্টিস জয় সেনগুপ্ত ছিলেন না, জাস্টিস শুভ্রা ঘোষ, জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা ঘরে ঘুরে ঘুরে কিন্তু প্র্যাকটিক্যালি মমতা এবং অভিষেককে আইনি লড়াইটা লড়তে হলো। এবং শেষ পর্যন্ত যেটা আমার মনে হচ্ছে সমস্ত কিছু সাম আপ করলে দেখা যাবে যে শেষ পর্যন্ত কোনোটাই কিন্তু মমতা অভিষেকের পক্ষে গেল না। এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে আদালতের মধ্যে কল্যাণ ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গণ্ডগোলটা, সেই গণ্ডগোলটা যে আছে, আদালতও তার সাক্ষী থাকলো। কল্যাণ বললেন না যে আমি অভিষেকের হয়ে এখানে অ্যাপিয়ার করছি, মহামান্য বিচারপতি বলতে বাধ্য হলেন এবার রুল জারি করবো। রুল জারি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারি যদি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মহামান্য বিচারপতি করেন, তাহলে যেটা হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফিজিক্যালি আদালতে এসে হাজিরা দিয়ে বলতে হবে যে কেন তিনি হাজির হননি এদিন। অর্থাৎ আদালতের ওপর আমি একটা সুপার পাওয়ার, সেই দিনটাও যে কথা বলার একটা স্টাইল এবং তা অভিষেক বিশেষ করে অভিষেক করেন, সেটাও কিন্তু এদিন শেষ হলো। আমি আজকের এই প্রতিবেদন যখন পেশ করছি তখন কলকাতার বুকে ঘটছে আরও একটা বড় ঘটনা। তৃণমূল কংগ্রেসের যে এই মুহূর্তে পার্টি অফিসটা আছে, সেই পার্টি অফিসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, ববি হাকিম, জাভেদ খান্না পৌঁছে গেছেন। ভেতরে তখন চন্দ্রিমা ভট্টাচার্য। যখন আখরুজ্জামানকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা এসছেন, আপনারা তো কি অরিজিনাল তৃণমূল হিসেবে ডিমান্ড করছেন, কারণ ভেতরে তো চন্দ্রিমাদি রয়েছেন, তখন বলছেন আবার কি আমরাই তো তৃণমূল আবার অন্য কেউ কে। সংঘাতটা খুব মুখোমুখি জায়গায় গিয়ে পৌঁছে গেছে। লেটেস্ট ডেভেলপমেন্ট, আমি এই প্রতিবেদন যখন পেশ করছি তখন এই ঘটনা ঘটছে। জানি না এরপরে সিকোয়েন্স কোন দিকে যাবে। গিয়ে দেখা গেল ইলেকট্রনিক মাধ্যমকে সামনে রেখে ববি হাকিম, বিপ্লব মিত্র, জাভেদ খান, আখরুজ্জামান, সন্দীপন শাহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ক্যামেরার সামনে বসে আছেন যে তৃণমূল ভবন এখন থেকে আমাদের, অর্থাৎ ভাড়া করা তৃণমূল ভবনের 5 তলার মধ্যে 2টো তলা তো চলেই গেছে, বাড়ি মালিক ছেড়ে দিয়েছে। আখরুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে বলেন যে বাড়িটা, এই অফিসটা আমাদের, আবার অন্য তৃণমূল কি, আমরাই তৃণমূল, আমাদের অ্যাডভাইসার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আছি। যে ঘরে বসে রয়েছেন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো। যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসেন কী করবেন, তখন একজন আরেকজনকে দেখিয়ে দিন, ফাঁস কাটিয়ে দিলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পৌঁছে যান, সিচুয়েশনটা কী হতে পারে কেউ ভেবে দেখেছেন? আমরা সেদিকে নজর রাখছি।
আপনারা নজর রাখবেন, প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে লেটেস্ট আপডেটগুলো নিয়ে ফিরে আসবো।